বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম অঞ্চল, খেয়ে না খেয়ে পেকুয়ার বানভাসীরা। ত্রাণের আশায় কোমর পানিতে অপেক্ষা। এবার উত্তর ও পূর্বের 9 জেলায় বন্যার পূর্বাভাস। চলবে একদিন বিজি আইজে কেল পানি গরম মাঝে কিছু নেই, খুব কষ্টে আমরা আছি। বাইরে একটা মানুষ মানে একজন আছে মানে বাইরে চেক দেওয়ার জন্য আর কি। কোনো অনুদান কিছু আসে নাই, কিন্তু মানুষ অসম্ভব অসহায় বুঝছি। সিলেট সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে, একই সাথে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলেও আগামী 2 দিন পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। রেকর্ড বৃষ্টিতে ঢাকায় জলজট। প্রধান সড়ক থেকে অলিগলিতে পানি, যানজট বাড়িয়েছে ভোগান্তি। পলিথিন ব্যবহার বন্ধ না হলে মিলবে না মুক্তি। জায়গা গর্ত, হাট গেলে পড়ে জায়গা, সব জায়গায় পানি, পুরো ড্রেনে এই হাঁটু পর্যন্ত পানি। রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া দ্বিগুণ হচ্ছে, 30 টাকা ভাড়া ছিল সম্ভবত, আমি 120 টাকা দিয়ে আসলাম। ড্রেনেজ ব্যবস্থাগুলো ঠিকমতো সঠিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে না। কনসার্ন ব্যক্তিবর্গ যারা, এরা তো মুখে অনেক বড় বড় কথা বলে। আজকের এই জলাবদ্ধতা বা আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জনগণ সঙ্গে থাকলে দেশকে এগিয়ে নিয়ে যাবে বিএনপি। রাজনৈতিক কথার চেয়ে কাজ করা জরুরি। বরিশালে প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ উদ্বোধন, সেনা মহড়া পরিদর্শন। যেখানেই আত্মসমর্পণ করুক শেখ হাসিনাকে জেলে যেতে হবে। জুলাই হত্যায় 10 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ দাখিল এ মাসেই। শাপলা হত্যাযোগ্য মামলার তদন্ত শেষ। মুজিববর্ষে 4000 কোটি টাকা অপচয়ের অভিযোগ। নথি যাচাই বাছাই শেষে একাধিক মামলা করবে দুদক। মডেল মসজিদ তৈরিতে অনিয়ম তদন্ত হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। অপ্রয়োজনীয় সিজারিয়ান রোধের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। সব উপজেলা হাসপাতালে হবে 101 শয্যার। বসানো হবে আধুনিক প্যাথোলজি ল্যাব। থাকবে 10 বেডের ডায়ালাইসিস সুবিধা। এবং হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেমিফাইনালের মঞ্চে ফিফা বিশ্বকাপ। প্রথম ম্যাচে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স। দ্বিতীয় সেমিতে 2 চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, ইংল্যান্ড। বানের জলে বিপর্যস্ত কক্সবাজারের নিচু এলাকা। কিছু কিছু জায়গা থেকে পানি নামতে শুরু করলেও পেকুয়ার পরিস্থিতি ভয়াবহ। ডুবে গেছে ঘরবাড়ি। খেয়ে না খেয়ে কোনো রকমে টিকে আছেন দুর্গতরা। সহায়তার আশায় কোমর পানিতে অপেক্ষায় অনেকে। তবে সে পর্যন্ত পৌঁছানো বড় চ্যালেঞ্জের কাজ। নৌকা নিয়ে ডুবে যাওয়া ঘরবাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে পুলিশ। ওমর ফারুকের ক্যামেরায় আরও জানাচ্ছেন বুলবুল রেজা। চারিদিকে বানের পানি, ডুবে গেছে ঘরবাড়ি। বাধ্য হয়ে কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ বা আশ্রয় কেন্দ্রে। অনেকেই কোনো রকমে রয়েছেন তলিয়ে যাওয়া বাড়িঘরে। কোমর পানিতে দাঁড়িয়ে ত্রাণের অপেক্ষায় বানভাসী মানুষ। বৃষ্টি থেমে যাওয়ায় ধীরে ধীরে নামছে বন্যার পানি। তবে এই চিত্র কক্সবাজারের সব এলাকার নয়। পেকুয়ার সদর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের হরিণাফাড়ি এখনো পানির নিচে। 1 সপ্তাহ ধরে ভীষণ দুর্ভোগে বানভাসীরা। এ অবস্থায় সোমবার ডুবে যাওয়া বাড়িঘর খুঁজে খুঁজে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম হরিণাফাড়ি এলাকার বানভাসীদের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করে। সঙ্গে ছিলেন কক্সবাজার জেলার এসপিও। সবাই বাইরে চলে গেছে দিকে, অনেক কষ্টের মধ্যে আছে সবাই। ইতারা গুড়াগারা ফোয়া আছে তো ইতারা মানে উয়ার উঠতে। বানভাসীরা জানান 7 দিন ধরে পানিবন্দী থাকলেও কোনো সহায়তা পাননি তারা। এই প্রথম ত্রাণ সামগ্রী দিয়েছে কেউ। 8 দিন থেকে পানিবন্দী থাকছি, কোনো সংস্থা আমাকে দেয় না। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মহোদয়ের উপলক্ষে আমরা জিনিস পেয়েছি। আজকে 8 দিন পর্যন্ত আমাদের খানা ব্যবস্থা মানে খুব কষ্টে আমরা আছি। সদর ইউনিয়নের 1.5 শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ। প্রত্যন্ত এলাকার মানুষকে খাবার পৌঁছে দিতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান কর্মকর্তারা। কক্সবাজারের সবচেয়ে নিম্ন অঞ্চল উপজেলা পেকুয়া, সব থেকে জলাবদ্ধ, সব থেকে বেশি আবদ্ধ অবস্থায় আছে। কোস্টাল সাইডের প্রত্যেককেই খুঁজে উদ্ধার করা হয়েছে। তাদেরকে বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়েছে, আশ্রয় কেন্দ্র নিয়ে আসা হয়েছে। পেকুয়া উপজেলার কিছু নিচু এলাকায় জমে থাকা পানি নামতে আরও অন্তত
1 সপ্তাহ লাগবে, এমনটি বলছেন বন্যা দুর্গতরা। তারা এই অবস্থায় তাকিয়ে আছেন প্রশাসনের দিকে। এই মুহূর্তে তাদের অন্যতম চাহিদা শুকনো খাবার ও বিশুদ্ধ পানি। বুলবুল রেজা, সময় সংবাদ, পেকুয়া, কক্সবাজার। বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামের কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। এখনও পানিবন্দী বেশ কিছু এলাকা। পরিস্থিতির উন্নতি হলেও এখনও যোগাযোগ বিচ্ছিন্ন 3 পার্বত্য জেলা। দুর্গম এলাকায় দেয়া হচ্ছে ত্রাণ। জুলাই জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া অফিসের। আগামী 2 দিনে সিলেট, সুনামগঞ্জ এবং উত্তরাঞ্চল সহ 9 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এদিকে বন্যা কবলিত 11টি জেলায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। বন্যার পানি নামতে শুরু করলেও এখনও ডুবে আছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশ। শুধু সাতকানিয়া নয়, চট্টগ্রামের বাঁশখালী, চন্দনাইশের বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দী। বাড়ির ভিতরে এতটুক পানি, তবে কি অবস্থা জীবন যেমন 2 দিন আনাকারে আছে। কাজকর্ম করতে পারছে না, লোকটা কর্মীকে যেতে পারছে না। সোমবার সকালে দুর্গত এলাকায় বিমান বাহিনী ও সরকারের পক্ষ থেকে বিতরণ করা হয় ত্রাণ। এখানে সরকার যেমন তার মতো করে কাজ করছে, ঠিক তেমনি এখানকার সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে কাজ করছে। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমার এই প্রজেক্টটা যখন আমরা পরিপূর্ণভাবে চালু করব, দেখবেন একদম 100% নিশ্চিত থাকেন জলাবদ্ধতা এই আমাদের চট্টগ্রাম শহরে থাকবে না। এদিকে সোমবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টি দেখা গেছে বান্দরবনে। তবে ভারী বর্ষণ না হওয়ায় কমতে শুরু করেছে নদ নদীর পানি। শহরের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের কাটেনি দুর্ভোগ। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বেশিরভাগ ইউনিয়নে পানি নেমে গেছে। বেশ কিছু বাড়িঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অভ্যন্তরীণ ও গ্রামীণ সড়ক। এখন পরিষ্কার করছি, এখন যাইতেছি, তাও বাসায় পানি আছে। পাহাড়ি ডলে সুনামগঞ্জের তাহিরপুর বিশম্ভপুর সড়কের মোকামবাড়ির শক্তিয়ার খোলা অংশের 100 ও 300 মিটার সড়ক ডুবে গেছে। বিকল্প ব্যবস্থায় নৌকা দিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা। এদিকে সোমবার ভোর থেকে টানা বৃষ্টিতে কুমিল্লায় সৃষ্ট জলাবদ্ধতায় নগরীর বিভিন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। ভারী বৃষ্টিতে সদর হাসপাতালের ওয়ার্ড প্লাবিত হয়। এদিকে জুলাই জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি এবং আগামী 2 দিন সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চলের 9 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। সিলেট, সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে, একই সাথে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলেও আগামী 2 দিন পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। বন্যা কবলিত 11টি জেলায় সব স্বাস্থ্যকর্মী ছুটি বাতিল করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। কাউকে সাপে কামড় দিলে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে সিভিল সার্জনদেরকে নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রীর। গত কয়েকদিনের অতিবর্ষণে। তানজিল হাসনাত, সময় সংবাদ। এদিকে রেকর্ড বৃষ্টিতে আজও রাজধানীতে কাটেনি জলাবদ্ধতা। মিরপুর, ধানমন্ডি, মতিঝিল সহ বিভিন্ন এলাকায় সড়কে জমেছে পানি। সঙ্গে যোগ হয়েছে তীব্র যানজটের ভোগান্তি। নগরীর জলাবদ্ধতাকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ভোগান্তি উল্লেখ করে ঢাকা দক্ষিণের প্রশাসক জানান, পলিথিন ব্যবহার বন্ধ না হলে মিলবে না জলাজট থেকে মুক্তি। আষাঢ়ের বিদায় লগ্নে টানা বর্ষণে রাজধানীর নিচু এলাকায় জমেছে পানি। সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে উদ্দীপিকার তাগিদে বের হওয়া নগরবাসীকে পড়তে হয় বিপাকে। প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই থই থই পানি। ড্রেনের নোংরা ও বর্জ্য মিশ্রিত পানি মারিয়েই গন্তব্যে ছোটেন নগরবাসী। পরীক্ষা দিতে যাচ্ছি আজকে, ফিজ প্রথম পরীক্ষা। সমস্যা তো হাঁটু পর্যন্ত জল। সর্বোচ্চ জন দুর্ভোগ আমরা পাইতেছি এখন বর্তমানে। পুরো ড্রেনে এই হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে, আসাই যাচ্ছে না। আজকে পরীক্ষাটা অফ রাখলে সবচেয়ে ভালো হতো। এই যে জলাবদ্ধতা মনে হচ্ছে, এই যে আমার পায়ের অবস্থা একটু দিকে খেয়াল করলে দেখতে পাবেন ভিজে গেছে টোটালি। জলাবদ্ধতায় ইঞ্জিনে পানি ঢুকে মাঝ রাস্তায় বিকল হয় বিভিন্ন যানবাহন। তাই জলজটের সঙ্গে যোগ হয় তীব্র যানজট। ওরে বাবা, 200-250 টাকা ভাড়া,
এবারটা ইয়র গাড়িতে গেলে 20 টাকা 50 টাকা কি করবো বাবা পানি দাঁতুরে হন যাইতে মুগ্ধা মতিঝিল থেকে এই জায়গায় 30 টাকা ভাড়া ছিল সম্ভবত, আমি 120 টাকা দিয়ে আসলাম। রিক্সা ভাড়া সিএনজি ভাড়া দ্বিগুণের চেয়ে দ্বিগুণ হয়ে যায়, 20 টাকার ভাড়া 50 টাকা 100 টাকা পর্যন্ত হয়ে যায়। এদিকে গুলশান লেকে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পানি প্রবাহের কারণে গুলশান লিংক রোডের শাহজাদপুরের 2 অংশে ভাঙন দেখা দিয়েছে। এক লেন দিয়ে যান চলাচলে পোহাতে হচ্ছে ভোগান্তি। প্রতি বর্ষায় এই জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধানের কার্যকর উদ্যোগ দেখতে চান ঢাকাবাসী। ড্রেনেজ ব্যবস্থাগুলো ঠিকমতো সঠিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে না, দ্যাটস ওয়াই আমাদের এই জনগণের পথচারীদের এই জলাবদ্ধতার শিকার হতে হচ্ছে। ড্রেন সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করে আমরা সাধারণ মানুষের হয়রানি থেকে আমরা যাতে মুক্তি পাই। কনসার্ন ব্যক্তিবর্গ যারা, এরা তো মুখে অনেক বড় বড় কথা বলে, এগুলো আদৌ এরা কি আসলে মানে যে দায়িত্বশীল চেয়ারে আছে কি না, এটা আমার কাছে বোধগম্য মনে হয়। রাজধানীর এই জলবন্দি দশার জন্য সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের দুষছেন নগরবাসী। তাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর দখল হওয়া খালের খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। জলাবদ্ধতা উত্তরাধিকার সূত্রে পাওয়া দাবি করে ডিএসসিসি প্রশাসক বলেন, পলিথিন ব্যবহার বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না। পলিথিনটাকে আমরা যে কোনোভাবে হোক যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কোনোভাবেই আজকের এই জলাবদ্ধতা বা আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন, এইটার ব্যাপারে আমাদের একটা আন্দোলন করতে হবে। পরিবেশ মন্ত্রীকে বলবো যে এই বিষয়ে যাতে সরকার স্ট্রংলি কোনো পদক্ষেপ গ্রহণ করে। রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে বন্যায় এত মানুষের প্রাণহানি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। প্রায় 10.5 লক্ষ লোক পানিবন্দী অবস্থায় রয়েছেন, দুর্গত অবস্থায় রয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় 52-53 জন লোক ইতিমধ্যে মারা গেছেন এই বন্যায়। এটা সম্পূর্ণরূপে অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে হয়েছে। ফ্যাসিস্ট সরকার যারা জোর করে ক্ষমতায় ছিল 17 বছর, তারা শুধুমাত্র লুটপাটের জন্য, নিজের পকেট ভারী করার জন্য এই অপরিকল্পিত বিভিন্ন ধরনের কর্মসূচি তারা করেছেন, বিভিন্ন ধরনের স্থাপনা তারা করেছেন। যতদিন জনগণ সঙ্গে থাকবে ততদিন কোনো বাধা মানবে না বিএনপি, এগিয়ে নিয়ে যাবে দেশকে। বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকার ভোগীদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য কাজ করা জরুরি। জলাবদ্ধতা দূর করতে যত্রতত্র আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি। বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারে আসার পর প্রথম বরিশাল সফরে গৌরনদীর বাটাজোরে নতুন খনন করা সারিকল বাটাজোর খাল পাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। পরে সমাবেত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। সারা পৃথিবীতে আবহাওয়ার সমস্যা আছে, কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে। এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে এখন দেশের জন্য কিছু করা জরুরি। আজকে আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম না, কারণ রাজনৈতিক বক্তব্য থেকে নিজের দেশের জন্য ভালো কিছু করাটা অনেক 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 গুরুত্বপূর্ণ। এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতো এটিকে বড় করতে হবে। কাজেই যারা যারা গাছের চারাটি রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন, যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন। পরিবেশকে গুরুত্ব দিয়ে উন্নয়নকে এগিয়ে নিতে চায় বর্তমান সরকার। পাশাপাশি রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা। সেই লক্ষ্যকে সামনে রেখে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। কর্মসূচি বাস্তবায়নে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। বলেন, আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। জনগণ যতদিন সঙ্গে থাকবে, বিএনপি ততদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরপর বরিশাল সিটি কর্পোরেশনের 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের মতোই সব দলমতের মানুষকে একসঙ্গে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, দলমত নির্বিশেষে সকল মানুষ মিলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে হটিয়েছে। প্রত্যেকে আমাদের যার যতটুকু অবস্থান আছে আমরা চেষ্টা করব পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে। এর আগে বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রশিক্ষণরত সেনা সদস্যদের প্রশিক্ষণের খোঁজ দেন সরকার প্রধান। বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে সবসময় গর্ববোধ করে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচনা করে। ইমরুল হাসান, সময় সংবাদ, বরিশাল। বাংলাদেশ বা ভারত যেখানে আত্মসমর্পণ করুক, দণ্ডিত শেখ হাসিনাকে জেলেই যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য দেয়া নিয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2025 সালের 17 নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে প্রায় 2 বছর ভারতে অবস্থান করছেন তিনি। সম্প্রতি এক আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশে বা অন্য যে কোনো স্থান থেকে আত্মসমর্পণ করুক না কেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে জেলেই যেতে হবে। একজন দণ্ডপ্রাপ্ত আসামির রাজনৈতিক বক্তব্য সরকারের নীতি নির্ধারণে কোনো প্রভাব ফেলে না বলেও মন্তব্য করেন তিনি। একজন আসামি সে কোথায় আত্মসমর্পণ করবে, কিভাবে করবে, সেটা একেবারে ওনার ব্যাপার। সে বিদেশে বাংলাদেশের কোনো মিশনে আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই। ওনাকে জেলে যেতে হবে। একজন আসামি কি বক্তব্য দেয় সেটা বাংলাদেশ সরকারের আমলে নেওয়ার কথা না এবং নিবে না। শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারত সরকারের কাছে বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক বার্তা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলমান। সবকিছু তো স্টেটমেন্ট দিয়ে, ঘোষণা দিয়ে, আপনাদেরকে বিবৃতি দিয়ে বলার কিছু নাই। এটা ভারতের সাথে আমাদের যে চলমান কথাবার্তা হয়, ডায়ালগ হয়, আমাদের এক্সচেঞ্জ হয়, তখন সবসময় এই সাবজেক্ট থাকে আলোচনায়। পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া ইতিমধ্যে চলমান আছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নে সরকার আইনগত ও কূটনৈতিক দুই প্রক্রিয়াতেই প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রেখেছে বলে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যা এবার বিচার শুরু হচ্ছে আমির হোসেন আমু, দীপুমণি সহ আওয়ামী লীগের 10 সাবেক এমপি মন্ত্রীর। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ায় চলতি মাসেই ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 21 জুলাইয়ের শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলার অভিযোগপত্র দাখিল করা হবে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী এমপিদের মধ্যে এখন পর্যন্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও হাসানুল হক ইনুর বিচার শেষ হয়েছে। এর মধ্যে হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 10 বছরের সাজা হয়েছে হাসানুল হক ইনুর। দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে এবার সাবেক প্রভাবশালী 5 মন্ত্রী সহ আওয়ামী লীগ সরকারের অন্তত 10 জন এমপি মন্ত্রীর আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েই পর্যালোচনা শুরু করেছে প্রসিকিউশন। এ মাসেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগ আনা হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। তদন্তের অগ্রগতি বলতে দেখেন, দল হিসেবে যখন একটা অর্গানাইজেশনকে যখন আপনি চার্জ করবেন,
তখন এই অর্গানাইজেশনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো বিষয়ই কিন্তু তার আনতে হবে। একটি দুইটা ঘটনা না, অনেকগুলো ঘটনার সাথে হয়তো সম্পৃক্ততা আছে, সে কারণে এগুলো একটু সময়ের প্রয়োজন। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আগামী 21 জুলাই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। রিপোর্টটা যাচাই বাছাই করছি এবং সেটি দেখার পরে আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। আমরা যদি দেখি ইনভেস্টিগেশন সব ঠিকঠাক আছে এবং ইনভেস্টিগেশনের যদি কোনো ত্রুটি বিচ্ছুতি না থাকে, তাহলে আমরা সেই রিপোর্ট গ্রহণ করব। সেটা 21 তারিখই হতে পারে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের 6টি মামলার রায় হয়েছে, আর বিচারাধীন রয়েছে 24টি মামলা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। যাবো মাসুদের কাছে। মাসুদ, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের ডিসকাশনে। আমরা একটি প্রতিবেদন দেখলাম যে শেখ হাসিনাকে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন, পাশাপাশি জুলাই হত্যার বিচার এবং মুজিব বর্ষে যে মডেল মসজিদে দুর্নীতি হয়েছে সে বিষয়গুলো নিয়ে জানবো। একটু বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানতে চাইবো। শুরুতেই জানতে চাইবো শেখ হাসিনা এবং বিচার প্রসঙ্গ। আপনি জেনে থাকবেন, সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য সামনে আসার পরে কিন্তু বিভিন্ন মহলে আলোচনা চলছে। এটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য, সেটি আসলে সবারই আসলে জানার আগ্রহ ছিল। তো সেটি নিয়ে আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেছে। আমরা একটু প্রেজেন্টেশনের মাধ্যমে সেই বক্তব্যটা দেখে আসতে চাই। আজকে যখন সাংবাদিকরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চেয়েছিল যে শেখ হাসিনার বিষয়ে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কি পদক্ষেপ বা এখন পর্যন্ত তারা কি ভাবছে, তখন তিনি বলেছেন যে যেখানে আত্মসমর্পণ করুক কারাগারে তাকে যেতেই হবে এবং দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য ঠেকাতে আলোচনা চলছে ভারতের সাথে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরাতে কাজ করছে সরকার। এই যে তিনটি কথা তিনি বলেছেন, প্রত্যেকটির ক্ষেত্রে তিনি যেটি বলেছেন যে সেটি তাকে যে দেশে আনার জন্য কূটনৈতিক চ্যানেলে যেভাবে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং আইন মন্ত্রণালয় থেকে আইনিভাবে কিভাবে তাকে দেশে ফেরানো যায় এবং সে কারণে যেই চ্যানেলগুলো বন্দি বিনিময় চুক্তি সহ বিভিন্নভাবে যেভাবে আসলে একজন, যেহেতু সে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত, তাকে দেশে ফেরানোর জন্য কি কি ধরনের প্রক্রিয়াগুলো রয়েছে, সেগুলো যখনই ভারতের সাথে কোনো চ্যানেলে আলোচনা হয় এবং যখনই কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে, তখনই কিন্তু আসলে ভারতকে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ফেরানোর বিষয়টি, সেটি নিয়ে তারা কূটনৈতিকভাবে আলোচনা করে বলে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু আজকে জানিয়েছেন। আরেকটি বলেছেন যে যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত, তার বক্তব্য তিনি বিভিন্ন জায়গায় দিতেই পারেন, সেটি আসলে সরকার এখন আমলে নিচ্ছে না। পাশাপাশি সে যাতে এরকম ধরনের কোনো বক্তব্য বাইরে না দিতে পারে ভারতে অবস্থান করে, সেজন্য ভারতে যারা আছে তাদের সাথেও কথা বলার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটি যোগাযোগ করা হবে। আরেকটি বলেছে যে তাকে যে ফেরানোর বিষয়ে যেরকম পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। তো আমরা শেখ হাসিনার বিষয়টি নিয়ে জানলাম। এখন একটু ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ নিয়ে বেশ কিছু আজকের বিষয়ে আলোচনা হয়েছে, চিফ প্রসিকিউটর কথা বলেছেন। সেই বিষয়টি তিনি যেটি বলেছেন যে এর আগে শেখ হাসিনার বিচার হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হয়েছে এবং ইনুর হয়েছে। এখন যে যারা আলোচনায় আছেন তারা হচ্ছেন যে আমির হোসেন আমু, দীপুমণি সহ 10 জন কমপক্ষে এমপি মন্ত্রী, যাদের বিচার হয়তোবা এ মাসের মধ্যেই শুরু হবে এবং তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে এবং এই যে অভিযোগপত্রটি এ মাসে দেওয়ার পরে তাদের যে বিচার কাজ সেটি শুরু হবে। এছাড়াও আরেকটি বিষয় তিনি যেটি বলেছেন যে 31 জুলাই শাপলা চত্বর হত্যাযোগ্য মামলায় যে তদন্ত প্রতিবেদন তাদের কাছে এসেছে, সেটি 31 জুলাই তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করবে। তো আমরা এটি নিয়ে কথা বললাম। আরেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে যে মুজিব বর্ষের 1000 কোটি টাকা অপচয়ের অভিযোগে নথিপত্র পেয়েছে দুদক এবং সেই নথিপত্রর পাশাপাশি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদেও কথা বলেছেন এবং সেই সংসদে কথা বলে তিনি মডেল মসজিদের যে অনিয়ম, সেই অনিয়মের যে তদন্ত সেটি তারা শুরু করবে। পাশাপাশি মেগা প্রকল্পের মাধ্যমে যে মেগা দুর্নীতি হয়েছে সেটিও তদন্ত হবে বলে সংসদে জানিয়েছেন। এটি নিয়ে আমরা আলোচনা করব একটি প্রতিবেদন দেখে আসার পর। শুরু হলো মুজিব বর্ষের কাউন্টডাউন, যা চলবে। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ পালন ও সারা দেশে 10,000-এর বেশি মুরাল ভাস্কর্য নির্মাণ করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। দুদক বলছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা সহ অন্যরা মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রের 4000 কোটি টাকার ক্ষতি সাধন করেছেন।
2025 সালের এপ্রিলে অনুসন্ধানে নেমে নথিপত্র চেয়ে 64 জেলা প্রশাসক, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে চিঠি দেয় দুদকের 7 সদস্যের অনুসন্ধানকারী দল। এরই মধ্যে বাংলাদেশ বেতারের সামনের মোরালের তথ্যসহ একাধিক নথিপত্র হাতে পেয়েছে সংস্থাটি। রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকার বেশি অর্থ অপচয়ের অভিযোগে যে অনুসন্ধান চলমান রয়েছে, অনুসন্ধানকারী কর্মকর্তাগণ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করেছিলেন, অনেক জায়গা থেকে তথ্য পেয়েছেন। দুদক জানিয়েছে, অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় দুদকের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU ও CIDর সমন্বয়ে অনুসন্ধানী দল কাজ করছে। সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের বিষয়গুলো যেহেতু এখানে জড়িত, সেজন্য বলা হচ্ছে যে এগুলো গুরুত্বপূর্ণ। এদিকে সংসদে এক এমপির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মডেল মসজিদ তৈরিতে অনিয়মের তদন্ত করা হবে। মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব মাননীয় স্পিকার। আওয়ামী লীগ আমলে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির অভিযোগেরও তদন্ত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মেগা দুর্নীতির জন্য মেগা বাজেট করা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। যে প্রতিবেদনটি দেখছিলাম আমরা, সেই প্রতিবেদন নিয়ে আমরা আলোচনা করব একটি প্রেজেন্টেশনের মাধ্যমে। আজকে দুদকের পক্ষ থেকে দুদকের যিনি জনসংযোগ শাখার কর্মকর্তা রয়েছেন, তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে মুজিব বর্ষের যে দুর্নীতি হয়েছিল বা অপচয় হয়েছে সেই বিষয়টি নিয়ে দুদক গত বছরের এপ্রিল মাসে একটি অনুসন্ধানী টিম গঠন করেছিল এবং সেই অনুসন্ধানী টিমের 7 জন সদস্য এবং দুদক, বাংলাদেশ ব্যাংকের আর্থিক ইন্টেলিজেন্স ইউনিট এবং সিআইডির যে ফিনান্সিয়াল ক্রাইম বিভাগ আছে, তারা 3টি সংস্থা মিলে একটি কমিটি করেছিল এবং সেই কমিটি 64 জেলার যত ডিসি অফিস সহ বিভিন্ন জায়গায় চিঠি তারা দিয়েছিল এবং সেই সকল চিঠি থেকে এই যে দুর্নীতি হয়েছে 4,000 কোটি টাকা অপচয়ের যে নথিপত্র, যেটি দুর্নীতি হয়েছে বলে তারা ধারণা করছিল, সেটি নথি কিন্তু এখন দুদকের হাতে এসেছে 1 বছর পর এবং সেই নথিগুলো তারা যাচাই বাছাই শেষে একাধিক মামলা দুদক করবে এবং এই যে মামলাগুলো করবে, এই মামলাতে কিন্তু সবার প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সহ বিভিন্ন জনের নাম আসতে পারে বলে এখন পর্যন্ত দুদকের পক্ষ থেকে আমাদের যে প্রতিবেদক যিনি ছিলেন তাদেরকে ধারণা দেওয়া হয়েছে। এছাড়াও মডেল মসজিদ তৈরিতে অনিয়মের তদন্ত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি সংসদে এটি বলেছেন এবং এই যে তাদের যে তদন্ত যেটি করা হবে, পাশাপাশি মুজিব বর্ষ এবং মডেল মসজিদ ছাড়াও আওয়ামী লীগের আমলে গত 17 বছর বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই যে এই প্রকল্পগুলো মেগা প্রকল্প হাতেই নেওয়া হয়েছে মেগা দুর্নীতির কারণে। তো এই যে এই বিষয়গুলো আর এই মুজিব বর্ষ মডেল মসজিদ ছাড়াও আর কোন কোন প্রকল্পে দুর্নীতি করা হয়েছে সবগুলো আসলে জাতির সামনে তদন্ত করার মাধ্যমে বের করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এই ছিল আসলে রুদ্র আমার কাছে। মাসুদ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মাসুদুর রহমান যোগ দিয়েছিলেন, তার কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য, জুলাই হত্যার বিচার এবং মুজিব বর্ষ এবং মডেল মসজিদের বিষয়ে যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলোর খবরাখবর জানছিলাম আমরা। এবার ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের সেমিফাইনালে চমক দেখাতে পারেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। নকআউট পর্বে চোখ ধাঁধানো পারফরমেন্স না দেখাতে পারলেও সেরাটা রেখে দিয়েছেন শেষ 2 ম্যাচের জন্য। আটলান্টা ইংল্যান্ডের বিপক্ষে একাদশে আসতে পারে তিনি পরিবর্তন, তবে ইংল্যান্ডের ইস্পাত কঠিন রক্ষণভাগ পেরোতে বেশ ঘাম ঝরাতে হবে মেসিদের। যুক্তরাষ্ট্র থেকে সে বিশ্লেষণ করেছেন সহকর্মী এস এম ইকবাল। ব্যাক টু ব্যাক বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা, কিন্তু যেই পারফরমেন্সের মধ্য দিয়ে লিওনেল মেসিরা শীর্ষ 4-এ জায়গা করে নিয়েছেন, তাতে কি সন্তুষ্ট হতে পেরেছেন আর্জেন্টাইন ফুটবল ভক্তরা? বোধহয় না। আসলে কি আর্জেন্টিনা পারফরমেন্সের দিক দিয়ে এমন একটা দল, নাকি এটা স্ট্র্যাটেজিক্যাল একটা কারণ? বিষয় দুটোই হতে পারে। প্রথমত, আর্জেন্টিনা এখন পর্যন্ত যেই ম্যাচগুলো খেলেছে, গ্রুপ পর্ব দেন নকআউট পর্ব, রাইট ব্যাক পজিশন আর একটা হচ্ছে লেফট ব্যাক পজিশনে, এই দুটো জায়গায় আর্জেন্টিনার দুর্বলতাটা কিন্তু একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আর্জেন্টিনা দলে কি
উইংয়ে খেলার মতো, রাইট উইং বা লেফট উইংয়ে খেলার মতো কি পর্যাপ্ত রসদ নাই, উইঙ্গার নাই? লিওনেল স্ক্যালোনি সেই অস্ত্রগুলো ব্যবহার না করে তার যে পুরনো অস্ত্র বা পুরনো স্ট্র্যাটেজিতেই একদম কপি বুক যেটা শুরু থেকে খেলে আসছে সেই একই কৌশলে কেন খেলে আসছে? ওই যে শুরুতে একটা কথা বলছিলাম যে এইটা যদি হয় পরিকল্পনার অংশ, তাহলে হয়তো আর্জেন্টাইন ফুটবল ভক্ত বা আর্জেন্টিনার জন্য নিশ্চিতভাবেই দুর্দান্ত কিছু অপেক্ষা করছে। আমরা যদি গেল বিশ্বকাপেও যদি দেখে থাকি যে দুর্দান্ত একটা মাস্টার স্ট্রোক তিনি খেলেছিলেন ফাইনালে, স্পেশালি আনহেল ডি মারিয়াকে রাইট থেকে সরিয়ে লেফট উইং এ তিনি যখন খেলেছিলেন, একেবারে তিনি কিন্তু মোটা দাগে বলা যায় ফ্রান্সকে তিনি একাই ছিঁড়ে ফেলেছিলেন। এবারের বিশ্বকাপে যদি বলি ঠিক একই কপি বুক স্টাইলে লিওনেল স্ক্যালোনি চলছেন, তবে তিনি মাস্টার মাইন্ড, তিনি প্রতিপক্ষের শক্তিমত্তা বা মেধা যাচাই করে সবসময় কৌশল সেট করে থাকেন। যে স্কোয়াডটা কানসাসে অর্থাৎ সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলেছে, সেখান থেকে অন্তত 3টি পরিবর্তন আসতে পারে। ইংল্যান্ড দুর্দান্ত একটা দল, জুড বেলিংহাম, হ্যারি কেইন, এই দুটো ফুটবলার এবারে বিশ্বকাপে 12 গোল তারা করেছেন। তাদের আটকে রাখার জন্য আর্জেন্টিনার ডিফেন্সকে কিন্তু যথেষ্টই ঘাম ঝরাতে হবে এবং পরীক্ষা দিতে হবে। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবাল, সময় সংবাদ। দর্শক, বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষাংশে। অপ্রয়োজনীয় সিজারিয়ান রোধের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, প্রতিটি উপজেলা হাসপাতালে 101 শয্যা করে চলতি বছরে স্থাপন করা হবে আধুনিক প্যাথোলজি ল্যাব। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে গুরুত্ব দেওয়া হয় প্রাথমিক স্বাস্থ্য সেবায়। নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ সহ নানান উদ্যোগ নেয় সরকার। চিকিৎসা সেবার পরিধি বাড়াতে এবার একগুচ্ছ নতুন নীতি নির্ধারণের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সোমবার সকালে রাজধানীতে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, চলতি বছরে প্রতিটি উপজেলা হাসপাতালকে 101 শয্যা করা হচ্ছে, স্থাপন করা হবে আধুনিক প্যাথোলজিক্যাল ল্যাব। We are going to extend the kidney dialysis system. 50 bed in the district medical college hospital dialysis, 10 dialysis beds in the district hospital and 10 dialysis beds in the উপজেলা level hospital. মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, গ্রামীণ পর্যায়ে একসময় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর যে সহজলভ্যতা ছিল তা আবার ফিরিয়ে আনা হবে। We are going to start a campaign after having the stock at the end of this month all over the country, family planning with Sukhi, Apon, condoms and other weapons used in the birth control. পরে তেজগাঁয়ের কেন্দ্রীয় ওষুধাগারে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমে এসেছে হামের প্রকোপ। বর্তমানে যেসব মৃত্যু হচ্ছে সেগুলো জটিল নিউমোনিয়ার কারণে। হামের প্রকোপটা যে কমেছে, ইট হ্যাজ বিন অ্যারেস্টেড। 500,000 হাম তো সবসময় হতেই থাকে। জ্বর হয়, কাশি, মায়েরা বাড়িতে ফালা রেখে 20 দিন খেতখেতা স্যাঁতস্যাঁতে বিছনা ফেলে রাখে, কাশি হচ্ছে খেয়াল করে না, যখন একেবারে লাংটা শেষ হয়ে যায় তখন হাসপাতালে আসে। এদিন নির্ভুল সিবিসি পরীক্ষা নিশ্চিত এবং উন্নত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে একটি কোম্পানির পক্ষ থেকে 15টি সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি মেশিন অনুদান দেয়া হয়। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যা, জেলা ও উপজেলা হাসপাতালে 10 শয্যার ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা জানান। অপরিকল্পিতভাবে যন্ত্রপাতি আমদানি করা হয়েছে, যা প্যাকেটবন্দি অবস্থায় এখন বাঙ্গারির দোকানে যাচ্ছে। অনেক জায়গায় এক্সরে মেশিন আনা হয়েছে, টেকনিশিয়ান নেই। ল্যাবরেটরি মেশিন আনা হয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান নেই। এই অব্যবস্থাপনা আজকে আমাদের এই গণতান্ত্রিকভাবে দিনের বেলায় ভোটে নির্বাচিত সরকারের উপর এসে পৌঁছেছে। প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল 50 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার, প্রত্যেকটা জেলা সদর হাসপাতালে 10 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার কিডনির, এবং প্রত্যেকটা উপজেলা সদরে মাননীয় স্পিকার 10 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার আমরা নির্মাণ করতে যাচ্ছি। 1 আগস্ট প্রথমবার ঢাকা উৎসব উদযাপন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। লালবাগ কেল্লায় মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে নগর ভবনে ঢাকা উৎসব আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম আরও বলেন, ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উৎসবের লক্ষ্য। ঐতিহ্যকে ধারণ করে আধুনিক ও সমৃদ্ধ ঢাকা গড়ে তুলতে চায় সিটি কর্পোরেশন। এবার বাণিজ্যের সংবাদ।
নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠকে সন্তোষজনক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। কর ব্যবস্থাপনা, পুঁজি বাজার শক্তিশালী করা সহ আর্থিক খাতে সরকারের নেয়া সংস্কারের পদক্ষেপে সন্তোষ জানিয়েছে সংস্থাটি। তবে পে স্কেল বাস্তবায়ন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রী। প্রায় $4.5 বিলিয়ন ঋণ কর্মসূচি চালুর মিশন নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 12 সদস্যের প্রতিনিধি দল এখন বাংলাদেশে। মিশন শুরুর দ্বিতীয় দিনে বেলা 11টার পর সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সদ্য সমাপ্ত অর্থবছরে প্রথমবার রাজস্ব আদায় ছাড়িয়েছে 4,10,000 কোটি টাকা। কর প্রবৃদ্ধি ও আর্থিক খাতে সুশাসন ফেরাতে সরকারের পদক্ষেপে সন্তোষ জানিয়েছে আইএমএফ। তারপরও নতুন ঋণের ক্ষেত্রে সংস্থাটি যেসব শর্ত দিচ্ছে তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানান মন্ত্রী। এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে, শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে, এবং এমনকি ট্যাক্স জিডিপিতে যে আমরা 4,10,000 পার হয়ে গেছে, এটা প্রথমবারের মতো। বৈঠকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন নিয়ে কোনো আলোচনা হয়নি। দ্বিতীয় ধাপে আলোচনার জন্য বাংলাদেশে আসবেন আইএমএফ এর ভাইস প্রেসিডেন্ট। তখন পে স্কেল নিয়ে আলোচনা হবে বলে জানান অর্থমন্ত্রী। আমি তো বলতেছি, আজকে আলোচনাটা হয়েছে শুধুমাত্র কোন ভিত্তির উপর আমাদের প্রোগ্রামটা হবে। আমরা তো কোনো ডিটেলস আলোচনা যাই নাই, সুতরাং আমি তো আই ক্যানট কমেন্ট অন দ্যাট। ডিটেলস আলোচনা যখন যাব তখন এই বিষয়গুলো আসবে। অর্থনীতির স্থিতিশীলতা ও বৈদেশিক অর্থায়নের চাপ মোকাবেলায় ঋণের জন্য গত 9 জুন আইএমএফকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেন অর্থমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানের মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুপুরে ঢাকার কাতার দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেন তারা। রাষ্ট্রদূতের সঙ্গে শোক বিনিময় করে সরকারের বার্তা দেশটির কাছে পৌঁছে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে কাতারের সাবেক আমিরের মৃত্যুতে গভীর শোক জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাসা ভাড়ার টাকা নিয়ে বাকবিতণ্ডা, পরে ভাড়াটিয়াকে মারধর করে মালিকের ছেলেসহ 2 জন। মাথায় আঘাত পেয়ে মারা গেছেন স্বপন নামে একজন। রাজধানীর আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে এ ঘটনায় অভিযুক্ত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার। সোমবার ভোররাতে বাসা ভাড়ার 3,000 টাকাকে কেন্দ্র করে ঘটে হত্যাকাণ্ড। বাসাটিতে থাকতেন 2 ভাই স্বপন ও সেলিম। তার দাবি, ফোনে কথা কাটাকাটির জেরে ভোররাতে একজনকে সঙ্গে নিয়ে বাসায় আসে মালিকের ছেলে রিজভি। ভাড়ার টাকা নিয়ে হয় বাকবিতণ্ডা। পরে স্বপন এগিয়ে আসলে তাকেও মারধর করে রিজভি সহ 2 জন। এক পর্যায়ে মাথায় গুরুতর আঘাত পান স্বপন মিয়া। ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতের মধ্যে ভাড়া না দিলে তোর পেট ফেরে ফেলবো। কথা বলার সাথে সাথে তাই না, এখান থেকে সিঁড়ির সামনে মাঠের মধ্যে নিয়ে এখানে বাড়িতে সাথে সাথে স্পট দিয়ে ঘুষাতে এখানে পড়ে মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় তারা এইখান থেকে নিয়ে তাকে হসপিটালে নিয়ে গেছে। সুরতহাল শেষে মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়। ঘটনায় অভিযুক্ত 2 জনকে আটক করেছে পুলিশ। আসামিগুলো ছিল 2 জন, ওরাই আবার ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। পরবর্তীতে ওইখানে ভিকটিমের যে আত্মীয় স্বজন ছিল তারা ওদেরকে চিহ্নিত করে এবং ওদের ওইখানে ধৃত করে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন প্রতিবেশীরা। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া হামলা পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত গোটা মধ্যপ্রাচ্য। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে মার্কিন সেনারা। জবাবে জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার ও ওমানে থাকা মার্কিন বিমান ও নৌঘাঁটিতে হামলার দাবি করেছে তেহরান। ইরানের ওপর একের পর এক বিমান ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই তেহরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার সাইট এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। প্রথমবারের মতো ইরানে আত্মঘাতী নৌ ড্রোন ব্যবহার করার দাবিও করেছে ওয়াশিংটন। হামলার পর বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাস, সিরিক ও মাশাহের সহ বেশ কয়েকটি এলাকা। হামলায় ইরানের টেলিযোগাযোগ ও বিদ্যুৎ বিভাগের কর্মীসহ বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নজিরবিহীন পাল্টা প্রতিরোধ হামলা চালিয়েছে রেভলিউশনারি গার্ড বাহিনী। জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার এবং ওমানে থাকা মার্কিন বিমান ও নৌঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তেহরান। এর আগে এক বিবৃতিতে মার্কিন হামলার তীব্র নিন্দা জানায় ইরান। তেহরানের অভিযোগ, মাত্র 25 দিন আগে হওয়া দুই দেশের দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক লঙ্ঘন করে জাতিসংঘ সনদের পরিপন্থী কাজ করেছে ট্রাম্প প্রশাসন। পাল্টাপাল্টি তীব্র সংঘাতের মাঝেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয়েছে মনস্তাত্ত্বিক লড়াই। ওয়াশিংটন সাফ জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ কোনোভাবেই ইরানের নিয়ন্ত্রণে নেই এবং থাকবে না। তবে মার্কিন দাবিকে প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, হরমুজ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বিশ্বকাপের লড়াই শুধু ফুটবল মাঠেই নয়, পৌঁছে গেছে এয়ারলাইন্সের সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বাজিতে হেরে একদিনের জন্য নিজেদের ইনস্টাগ্রামের লোগো বদলে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহার করেছে নরওয়েজিয়ান এয়ার। ঘোষণা করেছে বিশেষ ফ্ল্যাশ সেলেরও। ফুটবল বিশ্বকাপের উত্তাপ এবার ছড়িয়েছে আকাশপথেও। মাঠের লড়াই ঘিরে বন্ধুত্বপূর্ণ এক বাজিতে হেরে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের লোগো বদলে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহার করেছে নরওয়েজিয়ান এয়ার। ঘটনার শুরু 8 জুলাই। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও নরওয়ের ম্যাচকে সামনে রেখে ব্রিটিশ এয়ারওয়েজকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় নরওয়েজিয়ান এয়ার। শর্ত ছিল, যে দেশের দল হারবে সেই দেশের এয়ারলাইন একদিনের জন্য নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লোগো বদলে বিজয়ী দেশের এয়ারলাইনের লোগো ব্যবহার করবে। মিয়ামিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে হারানোর পর প্রতিশ্রুতি রাখে নরওয়েজিয়ান এয়ার। প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রামে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহার করে পোস্ট দেয়, ইটস কামিং হোম এবং ওয়েল প্লেড ইংল্যান্ড অ্যান্ড ব্রিটিশ এয়ারওয়েজ। শুধু লোগো বদলেই থেমে থাকেনি এয়ারলাইনটি। পরাজয়কে হাসি মুখে মেনে নিয়ে যুক্তরাজ্য ও নরওয়ের মধ্যকার সব রুটে 48 ঘন্টার বিশেষ ফ্ল্যাশ সেল এবং ভ্রমণ ছাড়ের ঘোষণাও দেয় তারা। বিপরীতে ব্রিটিশ এয়ারওয়েজও ইনস্টাগ্রামে পাল্টা পোস্ট দিয়ে লেখে, 90 মিনিটের জন্য প্রতিদ্বন্দ্বী কিন্তু বন্ধুত্ব চিরদিনের। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরো একবার। কেলমানি গরম মাঝে কিছু নাই, খুব কষ্টে আমরা আছি। বাইরে একটা মানুষ মানে একজন আছে, মানুষ অসম্ভব অসহায় বুঝছি। বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম অঞ্চল, খেয়ে না খেয়ে টিকে আছেন পেকুয়ার বানভাসীরা। এবার উত্তর ও পূর্বের 9 জেলায় বন্যার পূর্বাভাস। রেকর্ড বৃষ্টিতে ঢাকায়ও জলজট। জনগণ সঙ্গে থাকলে দেশকে এগিয়ে নিয়ে যাবে বিএনপি। রাজনৈতিক কথার চেয়ে কাজ করা জরুরি। বরিশালের প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ উদ্বোধন, সেনা মহড়া পরিদর্শন। এবং যেখানেই আত্মসমর্পণ করুক শেখ হাসিনাকে জেলে যেতে হবে। জুলাই হত্যায় 10 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ দাখিল এ মাসেই। শাপলা হত্যাযোগ্য মামলায় তদন্ত শেষ। দর্শক, এই ছিল রাতের সময়। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।